মানুষ তখন রিভলভ করবে যখন মানুষের একদম কোণঠাসা অবস্থা হয়ে যাবে। এবার এই কোণঠাসা অবস্থা শুধু হলেই হবে না, নেতা দরকার হবে, একটা ফোর্স দরকার হবে যার উপর আপনি ভরসা রাখতে পারবেন। শুধু শুভেন্দু অধিকারীকে দোষ দিয়ে খুব একটা লাভ নেই। যে এই নির্বাচনটা মূলত রাজ্যের ইস্যুতেই হয়েছে। সংঘ পরিবারে যারা আছেন, যে আরএসএস এ যারা রয়েছেন বা অন্যান্য ফ্রন্টাল অর্গানাইজেশন যারা রয়েছেন, অর্গানিক্যালি তারা বিজেপিতে চলে আসবেন সেটা হয়নি, কিন্তু তারা যখন দিলীপ ঘোষের মতো একজন নেতার উপস্থিতি দেখেন তখন তাদের ভরসা হয় যে তারা বিজেপির হয়েও কাজ করতে পারেন। আমার মনে হয় সেই অংশটা খানিকটা বসে গেছে। আমাদের রাজ্যে তৃণমূল একটা তুলনামূলক ভালো ফল করায়, একটা সার্বিকভাবে ভালো ফল করার 1 মাসের মধ্যে আমাদের রাজ্যে কি কি ঘটে গিয়েছে সেটা যদি আমরা একটু জাস্ট একবার ক্রোনোলজিক্যালি মনে করার চেষ্টা করি। হকার উচ্ছেদ নিয়ে একটা ব্যাপক অশান্তি হয়েছে। চোপড়ায় জেসিবি কাণ্ড ঘটেছে, অর্থাৎ জেসিবি নামক একটি ছেলে, তিনি চোপড়ায় গণপিটুনির ব্যবস্থা করেছিলেন, সেটা মোহাম্মদ সেলিম সামনে তুলে আনেন, সম্ভবত তারিখটা 30শে জুন। আচ্ছা, ভাঙড়ে, বারাসাতে, এসব জায়গায় পরপর গণপিটুনির ঘটনা, তারকেশ্বরে গণপিটুনির ঘটনা সামনে আসে। সর্বোপরি সামনে আসে জায়ান্ট, একটা পুরনো ভিডিও, সেখানে দেখা যায় যে মদন মিত্রের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল আশ্রিত এক দুষ্কৃতীর বিরাট প্রতাপ, সে ক্লাব ঘরের মধ্যে একজনকে ফেলে পেটাচ্ছে। তিনি দাগি অপরাধী। আমি বলছি 1 মাসের মধ্যে 4টি ঘটনা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল হলে, মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যে যে কোনো একটা ঘটনা থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যথেষ্ট ছিল, মমতা যদি বিরোধী নেত্রী হতেন। সেখানে 4টি ঘটনা, 3টে লোকসভা আসনে পিছিয়ে ছিল বিজেপি, সেখানে 4-4 করে ফেললেন মমতা। এটা কি শুধু বেশি শক্তির জোর? মমতার মন্ত্রটা কি? আর বিজেপি কোথায় পারলো না? মানুষের কাছে অর্ক যে ঘটনাগুলো আপনি উল্লেখ করলেন সেগুলো খুব একটা ম্যাটার করে না। ম্যাটার যদি করতোই তাহলে এই লোকসভা নির্বাচনেও তৃণমূলের গহরা হারার কথা ছিল। কারণ এর থেকেও ভয়ঙ্কর ইস্যু, যেগুলো সাধারণ মানুষের প্রায় প্রত্যেকের বাড়িতে বাড়িতে সম্ভবত পৌঁছে গেছিল, যে ইস্যুগুলো, শিক্ষক নিয়োগে দুর্নীতি যদি আমরা ধরি, সেই দুর্নীতি সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছিল, দুর্নীতির আঁচ। তো তাতেও সাধারণ মানুষ কোনোভাবে রিয়াক্ট করেননি। তারা যেভাবে তৃণমূলকে সমর্থন আগে করেছিলেন সেভাবেই তৃণমূলকে সমর্থন করেছেন। শাহজাহানকে নিয়ে যে ঘটনা ঘটে গেল, সন্দেশখালীতে মহিলারা অভিযোগ করলেন এবং তারপরে জমি, মহিলাদের অভিযোগটা যদিও আমরা যদি ধরেও নিই যে সেটা বানানো, কিন্তু জমি দখলের অভিযোগটা একদম উড়িয়ে দেওয়ার মতো নয়, সেটা নিয়ে প্রচুর অভিযোগ পুলিশের কাছে জমা পড়েছে, সেই সব নিয়ে পুলিশকে অ্যাকশন নিতে হয়েছে এবং তার কিছু কিছু অভিযোগের সত্যতা প্রমাণ হচ্ছে প্রাথমিকভাবে। কিন্তু সেটাও কোনোভাবে সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে দাগ কাটেনি। অনেকটা উপনির্বাচনে এই যে ইস্যুগুলোর উল্লেখ আপনি করলেন, যে গণপিটুনি হয়েছে, শাসক দলের কারণ নেতার ঘনিষ্ঠ কারো মাতব্বরি হয়েছে, মস্তান রাজ, তো এইগুলোর সাথে অভ্যস্ত হয়ে গেছে। মানুষ তখন রিভলভ করবে যখন মানুষের একদম কোণঠাসা অবস্থা হয়ে যাবে। এবার এই কোণঠাসা অবস্থা শুধু হলেই হবে না, নেতা দরকার হবে, একটা ফোর্স দরকার হবে যার উপর আপনি ভরসা রাখতে পারবেন যে ইনি আসলে আমার এই সমস্যার সমাধান হবে। যে আপনাকে তো ভরসা জোগাতে হবে যে আমি আপনাদের সঙ্গে আছি, আপনারা আমাকে ভোটটা দিন, তাহলে আমি এর বদল ঘটিয়ে দেব। কিন্তু সেই জায়গাটাই তৈরি হয়নি। তো সেই জায়গাটাই যখন তৈরি হয়নি, তখন মানুষ কি ভরসা এই উপনির্বাচনে বিজেপিকে ভোট দিয়ে জয়যুক্ত করবে? আপনি সহজে পরিবর্তন চাইবেন না যতক্ষণ না আপনি দেখছেন যে একটা ক্ষেত্র তৈরি হচ্ছে যেখানে আপনার অন্য কিছু পাওয়ার একটা আশা। মানুষ স্ট্যাটাস কোটা মেনটেন করতে চান, পলিটিক্যাল স্ট্যাটাস কো, এবং তারা তখনই এটার বিরুদ্ধে যাবেন যখন তারা জানবেন যে এই সরকারের থেকে আমি বেশি কিছু পেতে পারি। যে ফেনোমেননটা আমরা দেখে থাকি দক্ষিণ ভারতে, ঠিক একই ধরনের ফেনোমেনন যদি আপনি পশ্চিমবঙ্গে দেখাতে পারতেন, তবে এই পরিবর্তনটা খুব তাড়াতাড়ি হওয়া সম্ভব ছিল। যে এই নির্বাচনটা মূলত রাজ্যের ইস্যুতেই হয়েছে, যে আমি 100 দিনের কাজের টাকা পাচ্ছি না, আমি আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, কাজেই যদি বিজেপিকে আবার ভোট দিই তাহলে আমি সেটুকুনিও পাবো না। প্লাস এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। তো এই যে দান খয়রাতি যেগুলো আমরা বলে থাকি, ওয়েলফেয়ার পলিটিক্সের একটা দিক, সেইটা কি খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে আমি যদি বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসি? সেই জায়গাটা কিন্তু মানুষ ভরসায় পাচ্ছেন না। অত্যাধিক শুভেন্দু অধিকারী নির্ভরতা, সেটা বিজেপির পুরনো যারা কর্মী এবং নেতা তাদের অনেকের মনোবল ভেঙে দিয়েছে। বিজেপির যে আঠাটা, বিজেপির যে আটকে থাকাটা বাংলায়,
সেটা কোথাও গিয়ে আলগা হয়ে গিয়ে। শুধু শুভেন্দু অধিকারীকে দোষ দিয়ে খুব একটা লাভ নেই, কারণ হচ্ছে যে স্বাধীনতা পরবর্তী সময়ে যে রাজনীতি ছিল সেটাতে মূলত উত্তর ভারত কেন্দ্রিক বিজেপির রাজনীতি ছিল। রাম মন্দির আন্দোলনের সময়ও সেটা তাই ছিল, এবং সেখানে বেঙ্গল খুব একটা ফোকাসে ছিল না। তারা আছেন তৈরি হচ্ছেন, রয়েছেন ইত্যাদি। তৃণমূলের হাত ধরে বিজেপির পথ চলাটা শুরু হলো, এবং সেখানেও বিজেপি নেতাদের প্রচুর আপত্তি ছিল। এই তপন শিকদারের কথা আপনি বলছিলেন, তার আপত্তি ছিল যে তৃণমূলের সঙ্গে হাত মেলানো উচিত কি উচিত না। অসীম ঘোষ এদেরও প্রচুর বক্তব্য ছিল, কিন্তু বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব সেই কথায় কান দেয়নি। তারা মনে করেছিলেন যে একটা আমাদের রিজনাল, এবং সেটা অন্যান্য জায়গাতে যেখানে বিজেপি শক্তিশালী ছিল না সেখানে তারা অ্যালাই খুঁজছিলেন, বাজপেয়ীর সময় সেটাই ছিল। তারপর তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে খানিকটা বেড়েছিলেন, তাদের সাংসদও হয়েছিল, 2জন সাংসদ গিয়েছিলেন এখান থেকে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্স সেটা একটা অন্য ধরনের, অন্য ধারার, যেটার সাথে বিজেপি আর না তো মমতা বন্দ্যোপাধ্যায় থেকেছেন বিজেপির সাথে, না বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকতে পেরেছেন। প্রচুর চেষ্টা হয়েছে তথাগত রায়কে দিয়ে মমতাকে অ্যাপিস করানো, তার দাবি মেনে নেওয়া ইত্যাদি ইত্যাদি, নির্বাচনের সময় টাকা দিয়ে সাহায্য করা, সবকিছু কেন্দ্রীয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব করেছিলেন। তারপরে যেটা দেখা গেছে যে তারপরে বিজেপিরই একটা ভাটা চলেছে বাজপেয়ী সরকারের পতনের পর, 2004-এর পর থেকে 10 বছর বিজেপিরই একটা ভাটা আমরা লক্ষ্য করেছি। এবারে বিজেপির যে এই উত্থানটা, সেটার এই যে আপনি বলছেন যে একসাথে বেঁধে থাকা, সেইটার তো আপ্রাণ চেষ্টা রাহুল সিনহারা করেছেন এতদিন ধরে, কিন্তু তারা সফল হননি। এবারে কখন সফলতাটা আসছে আপনি দেখুন, সেটা হচ্ছে 2014 নির্বাচনের পরে বা 2019-এর যখন নির্বাচনের প্রস্তুতি। টু বি ভেরি স্পেসিফিক, দিলীপ ঘোষ সংঘ সেবক থেকে প্রত্যক্ষ রাজনীতিতে আসার পরে, 2016-র পর থেকে নরেন্দ্র মোদী যখন 2019-এর প্রিপারেশন করছেন, কিস পলিসি বিজেপি নিজেদের মধ্যেই সেটা শুরু হয়েছিল, যে ভুবনেশ্বরে ন্যাশনাল এক্সিকিউটিভের মিটিং করা, দিলীপ ঘোষকে সংঘ থেকে নিয়ে আসা, প্রথমে জেনারেল সেক্রেটারি করা, রাজ্যের দায়িত্ব দেওয়া সভাপতি হিসেবে, সেইগুলো হয়। এবং তারপরে যে 2019-এ যে সাফল্যটা এসেছিল, সেই সাফল্যটা কিন্তু মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্বলতার জন্য। এটা একটা অ্যান্টি ইনকামবেন্সি একটা সেন্টিমেন্ট থেকে ভোট ছিল। অনেকগুলো কারণ ছিল। সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম প্রীতি, সেইটাকে অ্যাপিসমেন্ট পলিটিক্সটাকে একটা বড় করে দেখানোর সুযোগ বিজেপি পেয়েছিল। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আসছে, তারা পুরো পশ্চিমবঙ্গকে দখল করে নেবে, সেইটা বলার সুযোগ পেয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের সাংগঠনিক দুর্বলতা প্রবলতম ছিল সেই সময়। মুকুল রায় তখন ছেড়ে চলে যাচ্ছেন, সেখানে পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী যারা সংগঠন দেখতেন, তারা বিভ্রান্ত, তারা একটা অন্য দিকে হাঁটা শুরু করেছেন, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে এসেছেন, তিনি প্যারালাল একটা অর্গানাইজেশন তৈরি করছেন। এবং 2018 পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের যে হিংসা, তাতে এবং দুর্নীতি, তো দুর্নীতি তখনও ছিল, এবং দুর্নীতি সেই সুফলটা বিজেপিও কুড়িয়েছিল 2019-এ, যে গ্রাসরুট লেভেলে দুর্নীতি, সেইটাতে মানুষ তিতিবিরক্ত হয়ে গেছিল, এবং 2018-তে পঞ্চায়েত ভোটে ভোট দিতে না পারা। সেইখানে দিলীপ ঘোষ যেটা করতে পেরেছিলেন, এক নম্বর তারা এই যে বিজেপির সংগঠন, সেটাকে একরকম ভাবে রিভাইভ করার চেষ্টা করেছিলেন। তাতে কেন্দ্রীয় নেতৃত্বের প্রচুর সহায়তা ছিল, তারা প্রচুর অবজারভার পাঠিয়েছিলেন বিজেপির এখানে। তাদের মেকানিজম, আই উড সে যে মোদির মেকানিজম, সেইটা কাজ করেছিল, কারণ 2019-এ তাদেরকে মোদিকে জেতাতে হবে, এবং বিজেপির এই পলিটিক্সটাই বিজেপির এই রাজ্য স্তরের যে নির্বাচনে ভরাডুবি, সেটার বড় একটা কারণ সবটাই হচ্ছে মোদি মুখী, এবং মোদির জন্য এই অর্গানাইজেশন, এই প্রচুর ছক কষা, বিভিন্ন জোনে ভাগ করা পশ্চিমবঙ্গকে, সেইখানে এক একজনকে দায়িত্ব দেওয়া, বাইরের রাজ্য থেকে লোক নিয়ে আসা, এইসবগুলো হয়েছিল। এবং দিলীপ ঘোষরা খুব ট্যাক্টফুলি এই হিন্দুত্ব এজেন্ডাতে বা আইডেন্টিটি পলিটিক্সে বা মুসলিম বিদ্বেষে ঠিক ভাবে আগুনটা দিতে পেরেছিলেন। কারণ এই রামনবমী যেটা আজকে আমরা দেখছি, সেই রামনবমীর রূপটা 2017-র পর থেকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে। বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, এই যে সংঘ পরিবারের যে ফ্রন্টাল অর্গানাইজেশন গুলো, সেইগুলো কাজ করেছে। তো ফলে এই যে অর্গানাইজেশন গুলোর কাজ, এবং তার ফলে এই যে দিলীপ ঘোষদের একটা পুশ, নরেন্দ্র মোদীর মেশিনারির পুশ, সেটার সুফল বিজেপি তুলেছিল। এবারে যেটা হয়ে যায় যে যখন কেউ একদিন নির্বাচনে জেতেন, 2019-এ জেতার পরে মনে হয়েছে আরে আমরা তো কাঁপিয়ে দিয়েছি, আমরা তো এবার ক্ষমতাতেই আসতে চলেছি।
কিন্তু সেই সময় মমতাও রিভার্ট ব্যাক করেছেন, তিনি সংগঠন সাজিয়েছেন, প্রশান্ত কিশোরকে নিয়ে এসছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা আইডেন্টিটি দিয়েছেন, নিজের আইডেন্টিটি বদলের চেষ্টা করেছেন, দুর্নীতি ইস্যুকে দিদিকে বলো প্রোগ্রাম দিয়ে সেটাকে অ্যাড্রেস করেছেন। তো এই যে এক একটা এবং মুসলিম প্রীতির যে ছবিগুলো, আপনি হিজাব পরি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আজকে আর পশ্চিমবঙ্গের রাস্তায় দেখতে পাবেন, এবং যার ফলে বিজেপি আর ওই স্পেসটা নেই। আইডেন্টিটি পলিটিক্স এর ভিত্তিতে নির্বাচন এখন হচ্ছে, তার সুফল কিছু তুলছে বিজেপি। দিলীপ ঘোষের মতো নেতা, তার মতো নেতার সাথে যেটা করা হলো, তার কোনো পদ নেই, তিনি কি কাজ করতে হবে জানেন না, তার নিজের আসনে তাকে দাঁড়াতে দেওয়া হলো না, এর মাসুল কি বিজেপি দিচ্ছে না? সেই মাসুলই দিচ্ছে, যে আপনাকে বুঝতে হবে যে একজন সংগঠন করা নেতা এবং এই যে আরএসএস এর প্রচারক হিসেবে তার কিছু কিছু অ্যাডভান্টেজ রয়েছে, যে তিনি জানেন কিভাবে সংগঠনটা করতে হবে, তিনি জানেন যে কিভাবে বিজেপির সংগঠনটা করতে হবে, তৈরি করতে হবে, এবং তিনি খুব সচেতন ভাবে নিজেকে তৈরিও করেছেন যে এই সংসদীয় রাজনীতিতে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি এটাও বুঝেছিলেন যে পশ্চিমবঙ্গে যদি আপনাকে রাজনীতি করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তৃণমূলের বিপক্ষে, তাহলে আপনাকে এই যে গরম গরম কথা বলে সেটা আমাদের অনেকেরই পছন্দ না হতে পারে, এবং যেটার মাধ্যমে তিনি সেই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারছিলেন। শুভেন্দু অধিকারী একজন ভালো সংগঠক, কিন্তু কারণ বারবার মনে হয় যে তিনি যদি পূর্ব মেদিনীপুরের মাটিটা যদি তার আলগা হয়ে যায় তাহলে তার আইডেন্টিটিটাই নষ্ট হয়ে যায়। এইটার উপরে ফোকাসটা দিতে গিয়ে শুভেন্দু অধিকারী আর মানে সারা বাংলার নেতা হয়ে উঠতে পারেননি, যেটা যে প্রবলেমটা দিলীপ ঘোষের নেই। তিনি জানেন যে কোথায় কোথায় কে কে রয়েছেন যারা এই বিজেপির সঙ্গে যুক্ত হতে পারবেন সংঘ পরিবার থেকে এসে। সংঘ পরিবারে যারা আছেন, যে আরএসএস এ যারা রয়েছেন বা অন্যান্য ফ্রন্টাল অর্গানাইজেশন যারা রয়েছেন, অর্গানিক্যালি তারা বিজেপিতে চলে আসবেন সেটা হয় না, কিন্তু তারা যখন দিলীপ ঘোষের মতো একজন নেতার উপস্থিতি দেখেন তখন তাদের ভরসা হয় যে তারা বিজেপির হয়েও কাজ করতে পারেন। আমার মনে হয় সেই অংশটা খানিকটা বসে গেছে। পশ্চিমবঙ্গের অদ্ভুত জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বিরোধী হয়ে যাচ্ছেন, নিজের বিরোধী হয়ে যাচ্ছেন। যখন হকার নিয়ে সমস্যা হচ্ছে তিনি হকার উচ্ছেদের কথা বলে দিচ্ছেন, যখন বাঙালি অবাঙালির একটা সেন্টিমেন্ট নিয়ে একটা টেনশন তৈরি হচ্ছে তখন তিনি তার একটা পক্ষ নিয়ে নিচ্ছেন। তো এইটাই হয়ে আসছে, এবং যেটা একসময় বামফ্রন্ট বলতো যে উন্নততর বামফ্রন্ট, সেটা এখন এই জায়গায় দাঁড়িয়ে গেছে যে উন্নততর তৃণমূল। খারাপ তৃণমূলও মমতা বন্দ্যোপাধ্যায়, ভালো তৃণমূলও মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের জায়গা কোথায়? একটা জিনিস আমাদের বুঝতে হবে যে বিজেপির যে এই 2 থেকে 77 বা 3 থেকে 77 হওয়া বিধানসভায়, সেটার কারণ কিন্তু এই যে ভয়েডটা তৈরি হয়েছিল, যে লেফট নিজেকে গুটিয়ে ফেলেছিল, তাদের সমর্থকদের সাথে দাঁড়াতে পারেনি, সমর্থকরা ভরসা রাখতে পারেননি তাদের নেতাদের ওপরে, তো সেই ভয়েডটাকে ফিল আপ করেছে বিজেপি। তো সুমন এটা বলছিলেন যে এই যে 40% ভোট যে শাসক দলের বিরুদ্ধে রয়েছে, তো সেটা কাউকে না কাউকে একটা খুঁজে নেবে। তার জন্য দুটো জিনিস খুব জরুরি। একটা হচ্ছে যে আপনাকে অর্গানাইজেশন তৈরি করতে হবে, অর্গানাইজেশন যদি নাও থাকে, তৃণমূলের 2011-তে অসাধারণ কিছু অর্গানাইজেশন ছিল না, আপনাকে ইস্যু নিয়ে আন্দোলন করতে হবে, মাঠে নামতে হবে, এবং তার জন্য একটা লিডারশিপ থাকতে হবে, যে লিডারশিপ বিরোধী ক্ষেত্রটাকে আরো সংগঠিত করতে পারবেন। আপনাকে মমতাকে টেক্কা দিতে হবে, সেই জায়গাটা কোনোভাবেই তৈরি হয়নি। তো সেই পুশটা পেয়েছেন বিজেপি নেতারা, এখানকার বঙ্গ বিজেপির নেতারা, না তো তারা কোনো আন্দোলনকে দানা বাঁধতে দিতে পেরেছেন বা দানা বেঁধেছেন, কোনোটাই হয়ে